আলাইকুম। বিবিএ অনার্স চতুর্থ বর্ষ মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রীরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা এখন পড়ব ভোক্তা আচরণ বিষয়টির অধ্যায় 1, ভোক্তা আচরণ পরিচিতি। আজকের আলোচ্য বিষয়বস্তু: ব্যষ্টিক বাজারজাতকরণ সমস্যা সমাধানে ভোক্তা আচরণ তত্ত্বের প্রয়োগ, ভোক্তা আচরণের আওতা। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যষ্টিক বাজারজাতকরণ সমস্যার সমাধানে ভোক্তা আচরণ তত্ত্বের প্রয়োগ। তো আমি এই প্রশ্নটা শুরু করার আগে আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি অনেক দিন ধরেই তোমাদের ক্লাস নিচ্ছি। এটা হচ্ছে অধ্যায় 1 এবং এটা আমার লেকচার নাম্বার হচ্ছে 11। তো 11 নম্বর লেকচারে এসে আমার সম্ভবত চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আসলে আমি জানি না তোমরা কজন এই ভিডিওটা দেখছো বা ভিডিওগুলো দেখছো। যারা দেখছো তারা নোট করে নিচ্ছ। অনেকে আমাকে বলো যে ম্যাডাম আমরা কনফিউজড হয়ে যাই। তোমরা কনফিউজড হয়ে যাও যারা বলো, তাদেরকে আমি বলবো তোমাদের সপ্তাহে আমি তো কোনো ক্লাস সপ্তাহে 2 দিন নিচ্ছি না। যেমন কনজিউমার বিহেভিয়ার, ভোক্তা আচরণ আমি শুধুমাত্র মঙ্গলবারই নিচ্ছি। আবার মার্কেটিং ম্যানেজমেন্ট, আবার আরেকটা আছে মার্কেটিং রিসার্চ, এটা আমি রবিবারে নিচ্ছি। তাহলে তোমাদের তো কনফিউজ হওয়ার কিছু নাই। আর তোমরা যদি জমিয়ে রাখো সবগুলো একসাথে দেখবে ভাবো, তখন তো কনফিউজ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তবুও যেহেতু তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে এখন বই নেই, সেহেতু তোমাদের উচিত এই আমার ভিডিও ক্লাসগুলো দেখে দেখে খাতায় নোট করে ফেলা। সবগুলো সাবজেক্ট একসাথে না পারলেও আমি তোমাদের 4টা বিষয় পড়াই, না পারলেও তোমরা একটা একটা করে নোট করে শেষ করে ফেলো। যেমন আমি কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে, আমার আজকে লেকচারের মাধ্যমে ভোক্তা আচরণ বিষয়টির প্রথম অধ্যায় শেষ করে ফেলবো। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে এই অধ্যায়ে, যখন তোমরা পাঠ্য বই কালেক্ট করবে বা আমরা যখন বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সলভ করব, তখন যদি আমার এই পড়ানোর বাইরে নতুন কিছু আসে, আমি অবশ্যই আলোচনা করে দিব। আর এই ভিডিও ক্লাসের মাধ্যমে, যেখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আর সারা জীবন আমরা নর্মাল ক্লাস করে ক্লাসরুমে ক্লাস করে তোমাদের মতো কিন্তু আমারও অসুবিধা হয়। তোমরা কখনোই ভাববা না যে একতরফাভাবে তোমাদেরই শুধু অসুবিধা হচ্ছে। আমার অসুবিধাটা কেমন? আমি এখানে ভিডিও রেকর্ড করছি, এগুলো টাইপ করছি, এগুলো অসুবিধা না। আমার অসুবিধা হচ্ছে আমি যখন পড়ানোটা বুঝাই, ক্লাসরুমে আগে পড়াতাম, তখন তোমরা সবগুলো পয়েন্ট থেকে আমাকে কয়েকটা পয়েন্ট বাছাই করে দিতে, ম্যাডাম আমরা এগুলো একটু কম বুঝি। তখন কিন্তু আমার জন্য আলোচনা করাটা সহজ হতো। এখন আমি নিজেও বুঝি না যে তোমাদের আসলে কোনটা খুব বেশি প্রবলেম হবে। যেটা আমার কাছে মনে হয় যেটা প্রবলেম, আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি বেশি, আর অন্যগুলো আমি কম বোঝাই। কিন্তু আমার এই যে আমার অনুমান করে নেওয়া তোমাদের সম্পর্কে, এভাবে কিন্তু ক্লাস নেওয়াটা আসলেই কঠিন। ক্লাসরুমে যদি এমন হয় যে আমার কাছে মাত্র 3-4 জন 5 জন স্টুডেন্ট ক্লাস করছে, তবুও কিন্তু সেটা অন্যরকম একটা টিচারের জন্য অন্যরকম একটা সহজ বিষয়। তো তোমরা কখনোই ভাববে না যে তোমরাই একতরফাভাবে কনফিউজড হয়ে যাচ্ছ এই ভিডিও ক্লাসে। আমি নিজেও কনফিউজড হচ্ছি, হয়েও শুধুমাত্র তোমাদের জন্য আমি আমার এই সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমরা পাঠ্য বইটা সংগ্রহ করে ফেলো। পাঠ্য বইটা যখন তোমরা সংগ্রহ করে ফেলবে, পরবর্তীতে কিন্তু ক্লাসগুলোতে আমার গ্রাফ থাকবে, চার্ট থাকবে। তখন কিন্তু আমি এমন করে আর ভিডিও রেকর্ডের মাধ্যমে ক্লাস দিলে আমার জন্য যেমন অসুবিধা হবে, তোমাদের জন্য আরও বেশি অসুবিধা হবে। তো তোমরা পাঠ্য বইটা দ্রুত কালেক্ট করে ফেলো। আমরা দরকার হলে এই ক্লাস নেওয়ার পদ্ধতি চেঞ্জ করে আমি তোমাদের জন্য সুবিধাজনক যেটা আরও ভালো মনে হবে, আমি সেই পদ্ধতিতে ক্লাস নেব ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আজকের পড়ানোটা শুরু করি। আজকে আমি কি বলেছিলাম যে ব্যষ্টিক বাজারজাতকরণ সমস্যা সমাধান। তো এইটা পড়ার আগে আমাদের কিন্তু জানতে হবে যে ব্যষ্টিক বাজারজাতকরণ সমস্যাটা আসলে কি। বাজারজাতকরণ ব্যবস্থাপকের সাথে সরাসরি জড়িত কার্যাবলীকে ব্যষ্টিক বাজারজাতকরণ সমস্যা বলে। ঠিক আছে, মানে যেই কাজগুলো বাজারজাতকরণ ব্যবস্থাপকের সাথে সরাসরি কানেক্টেড থাকবে, সেগুলোকে আমরা বলবো ব্যষ্টিক বাজারজাতকরণ সমস্যা। বাজারজাতকরণ ব্যবস্থাপককে বাজারজাতকরণ সংক্রান্ত কাজগুলোকে দক্ষতার সাথে করতে হয়।
এর জন্য তাকে তার ক্রেতাদের ভিতর লুকিয়ে থাকা অভিপ্রায় খুঁজে বের করার জন্য গবেষণার কর্ম বা কাজ করতে হয় এবং কতিপয় সৃজনশীল সিদ্ধান্ত নিতে হয়। ঠিক আছে? সবসময় যে আগে থেকে নির্ধারণ করা সমস্যা থাকে তা না। অনেক সময় নতুন নিজে ঠিক করতে হয়, নিজে প্রশ্ন করতে হয়, সমাধান করতে হয়। এমন কিছু সৃজনশীল সমস্যার মুখোমুখিও হতে হয়। তো সাধারণত একজন বাজারজাতকরণ ব্যবস্থাপক যে নিম্নের যে আমি সমস্যাগুলো লিখেছি ৩টা, এগুলো নিয়ে বেশি প্রবলেম হয়। প্রথমত আসছে ব্যবস্থাপকীয় সমস্যার সমাধানে ভোক্তা আচরণের প্রয়োগ। সমাজ ও সমাজ ব্যবস্থা প্রতিনিয়ত খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে মানুষের প্রত্যাশা, ইচ্ছা এবং প্রয়োজনও পরিবর্তিত হচ্ছে। আজকে যেই পণ্য উৎপাদন ও বিক্রয় করা হচ্ছে, আগামীকাল একই পণ্য একই গ্রুপের জনগণের নিকট বিক্রয় নাও করা যেতে পারে। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রয়োজন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তনের এই বিষয়গুলো আগেভাগেই বাজারজাতকারীকে বুঝতে হবে এবং সেগুলোর সম্ভাব্য প্রতিক্রিয়া নির্ধারণ করতে পারলে সে বাজারের স্থানে সফল হবে। এক্ষেত্রে বাজারজাতকারীরা বাস্তব চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে। ঠিক আছে? এই ব্যাপারটা তাহলে কি? এই ব্যবস্থাপকীয় সমস্যা সমাধানের কিন্তু ভোক্তা আচরণের যে বিষয়টা এটাকে প্রয়োগ করতে হয়। এরপর আসছে গবেষণা সংক্রান্ত সমস্যা সমাধানে ভোক্তা আচরণ তত্ত্বের প্রয়োগ। বাজারজাতকরণ সিদ্ধান্তের ক্ষেত্রে ভোক্তা গবেষণা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইনপুট। এ ধরনের গবেষণা ব্যতীত কোনো একটি কোম্পানির পণ্যের কী পরিমাণ চাহিদা রয়েছে তা জানা সম্ভব হয় না কোম্পানির পক্ষে। পণ্যের বিভিন্ন রকম বৈশিষ্ট্যের কারণে ভোক্তাদের চাহিদা বিভিন্ন রকম হয়। ভোক্তাদের বৈশিষ্ট্য ও পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে সামঞ্জস্য সৃষ্টির জন্য বাজারজাতকারীকে অনেক সমস্যার মোকাবেলা করতে হয়। ভোক্তা আচরণ গবেষণা ভোক্তাদের মধ্যকার পার্থক্যসমূহকে প্রকাশ করে এবং বাজারজাতকারীদেরকে বাজার বিভক্তিকরণ ও বিভিন্ন রকম পণ্য ভোক্তাদেরকে প্রস্তাব করতে সাহায্য করে। ঠিক আছে? এবং এর জন্য কী করতে হবে? বাজারজাতকারীদের উচিত ভোক্তাদের উপর গবেষণা কার্যক্রম চলমান রাখা। কারণ এই গবেষণা কার্যক্রমের মাধ্যমেই কিন্তু কী করা যায়? ভোক্তা আচরণ যে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং পণ্যের বৈশিষ্ট্য যে পরিবর্তিত হচ্ছে, তার মধ্যে যেহেতু গবেষণা করলে একটা রেজাল্ট আসে, এগুলোর মধ্যে সমন্বয় করাটা, সামঞ্জস্য করাটা অনেক সহজ হয়। এরপর আসছে সর্বশেষ সৃজনশীল সমস্যার সমাধানে ভোক্তা আচরণ তত্ত্বের প্রয়োগ। বর্তমান যুগ কি? প্রতিযোগিতার যুগ, এটা আমরা সবাই জানি। বর্তমানে প্রত্যেকটা বাজারজাতকরণ ব্যবস্থাপককে অনেক বেশি প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। প্রত্যেক কোম্পানি ক্রেতাকে প্রতিযোগীর তুলনায় বেশি সন্তুষ্টি দেওয়ার চেষ্টা করে। প্রতিযোগিতায় টিকে থাকার মাধ্যমে যারা চেষ্টা করে অনেক দিন ধরে বাজারে টিকে থাকার জন্য। এর জন্য কোম্পানিকে কৌশলের উপর ভিত্তি করে কার্যক্রম গ্রহণ করতে হয়। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু আমাদের জানতে হবে যে কৌশল কী। কৌশল হচ্ছে এক ধরনের পরিকল্পনা বা পদ্ধতি যা প্রতিদ্বন্দ্বীকে কৌশলে ভুল পথে চালিত করার জন্য নেওয়া হয় এবং দূরদর্শী বাজারজাতকারীরা কৌশলগত বাজারজাতকরণ কার্যক্রমের প্রতিটি দিককে এমনভাবে পরিচালনা করে যাতে প্রতিযোগীর তুলনায় সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। ঠিক আছে? তবে কেন একজন বাজারজাতকারীকে কৌশল প্রণয়ন করতে হয় এবং ওই কৌশলের উপর ভিত্তি করে তার কার্যক্রম চালু রাখতে হয়, তার কারণ কিন্তু ৩টা। একটা হচ্ছে পণ্যের সংখ্যা, আরেকটা হচ্ছে কৌশলী প্রচার এবং আরেকটা হচ্ছে সৃজনশীল ও আকর্ষণীয় বিজ্ঞাপন। প্রথমে আসো পণ্যের সংখ্যায়। বাজার নানা রকম পণ্য দ্বারা ভরপুর। নির্দিষ্ট কোনো পণ্যকে টার্গেট ক্রেতাদের নিকট আকর্ষণীয় করে তুলতে চাইলে অবশ্যই
প্রতিযোগীর চেয়ে ভালো মানের পণ্য বাজারে উপস্থাপন করতে হবে। এর জন্য বর্তমান ও সম্ভাব্য ক্রেতার মনে কৌশলগতভাবে পণ্যটির অবস্থান ধরে রাখতে হবে। এরপর আসছে কৌশলী প্রচার। প্রচারের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই অনেক বেশি কৌশলী হতে হবে। আর কৌশলী না হলে কিন্তু এইভাবে সমস্যা সমাধান করা যাবে না কৌশলগতভাবে। এরপর আসছে সৃজনশীল ও আকর্ষণীয় বিজ্ঞাপন। কোম্পানি ব্যাপক প্রচারের মাধ্যমে টার্গেট ক্রেতাদের নিকট বার্তা পৌঁছাতে পারে, যার ফলাফল বাণিজ্যিক প্রচারণার শৃঙ্খলাহানি। যেমন একজন ভোক্তা প্রতি ঘন্টায় টেলিভিশনে কতগুলো বিজ্ঞাপন দেখে এবং এগুলোর কতগুলো সে মনে রাখতে পারে। সম্ভবত শুধুমাত্র আকর্ষণীয় ও সৃজনশীল বিজ্ঞাপনগুলো মনে করতে পারে। তাই কোম্পানিকে এমন উপাদানযুক্ত বিজ্ঞাপন বানাতে হবে যাতে ভোক্তারা বিজ্ঞাপনের বার্তা স্মরণ ও মনে রাখতে পারে। অর্থাৎ সহজ কথা হচ্ছে বিজ্ঞাপনটা কেমনভাবে করতে হবে যেন ভোক্তার মনে দাগ কাটে। তোমরা যখন আমি তোমাদের যদি ক্লাসরুম হতো, আমি তোমাদের প্রশ্ন করতাম তুমি এখন এই মুহূর্তে কোন বিজ্ঞাপনটা মনে রাখতে পারছো, এমন দেখতে যে তোমরা সবাই সেই বিজ্ঞাপনগুলোই মনে রাখতে পারো যেগুলোর মধ্যে একটা বার্তা থাকে, একটা ইমোশন কাজ করে, একটা ভোক্তার মনে দাগ কাটতে পারে। তাহলে কিন্তু বিজ্ঞাপনগুলো কেমন দিতে হবে? সৃজনশীল এবং আকর্ষণীয় বিজ্ঞাপন দিতে হবে। ঠিক আছে? এই যে আমি এতক্ষণ যা যা পড়ালাম এটা কিন্তু হচ্ছে আমাদের যে ব্যষ্টিক বাজারজাতকরণ সমস্যার সেইগুলোর আচরণ তত্ত্বের প্রয়োগ। ঠিক আছে? বাজারজাতকারীরা অনেক সময় মূল্য নির্ধারণে সমস্যায় পড়ে এবং পণ্যটিকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে করে কি হয়, এ ধরনের সমস্যা না হয়। তাছাড়া পণ্যের মূল্য নির্ধারণে প্রতিযোগীদের পণ্যের মূল্য বিবেচনায় নিতে হবে। ভোক্তাদের প্রোফাইল অনুধাবনের মাধ্যমে কোম্পানি পণ্যের যথোপযুক্ত মূল্য নির্ধারণ করার জন্য সাহায্য পায় এবং ভোক্তা আচরণ জ্ঞান ও তথ্যসমূহ ব্যবহার করে কোম্পানি তা কার্যকরভাবে সম্পাদন করতে পারে। তো আমি কিন্তু মোটামুটি আলোচনা করলাম যে ব্যষ্টিক বাজারজাতকরণ সমস্যা সমাধানে ভোক্তা আচরণ তত্ত্বের প্রয়োগ। তো এই ছিল আজকের এই প্রশ্ন। আমরা তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এরপরে হচ্ছে ভোক্তা আচরণের আওতা। আমরা জানি যে ভোক্তা হচ্ছে পৃথিবীতে অসংখ্য ভোক্তা রয়েছে। ভোক্তারা সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন এর জন্যই কিন্তু মূলত ভোক্তা আচরণের আওতা নির্ধারণ করাটা একটা বেশ জটিল কাজ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সময়ের পরিপ্রেক্ষিতে একজন ভোক্তা বিভিন্ন ধরনের ক্রয় আচরণ প্রদর্শন করে থাকে। যেমন একজন ভোক্তা শিশুকালে তার ছেলেবেলায় ছোট্টবেলায় যে ধরনের পণ্য পছন্দ করবে, যুবক বয়সে তার থেকে ভিন্ন ধরনের পণ্য পছন্দ করে এবং প্রাপ্তবয়স্ক মানুষ অন্য ধরনের পণ্য পছন্দ করে। আবার একজন প্রাপ্তবয়স্ক মানুষ আজকে 2020 সালে যেরকম পণ্য পছন্দ করছে, এর আগে হয়তোবা বলতে পারো যে 1950 সালে একই রকম বয়সের মানুষ একটা পণ্য পছন্দ করছে না। এবং এর জন্য কি হয়, একজন বাজারজাতকারীর পক্ষে ভোক্তার আচরণের আওতা নির্ধারণ করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এমতাবস্থায় ভোক্তা আচরণের ক্ষেত্র নির্ধারণের জন্য একজন বাজারজাতকারী অনেকগুলো প্রশ্নের মুখোমুখি হয়। যেমন হতে পারে যে ভোক্তারা কী কী পণ্য ক্রয় করে, আবার কেন তারা এগুলো ক্রয় করে, তারা কিভাবে পণ্য ক্রয় করে, এবং এমন আরও প্রশ্ন আমাদের মনে হতে পারে যে তারা কখন ক্রয় করে, তারা কোথা থেকে এগুলো ক্রয় করে, তাদের এগুলো ক্রয়ের মাত্রা কেমন, তারপরে আবার হতে পারে যে ভোক্তার সিদ্ধান্ত প্রক্রিয়া কেমন। এই যে প্রশ্নগুলো আমি বললাম, একজন বাজারজাতকারী কিন্তু এই আওতাটা নির্ধারণের জন্য কিন্তু ক্ষেত্র নির্ধারণের জন্য এ ধরনের প্রশ্নগুলো তাদের মনে আসতে পারে। তো সব কিছু চিন্তাভাবনা করে আমরা এই আওতাটাকে কিছু পয়েন্টের ভিতর নিয়ে এসেছি। প্রথমে কি আসছে? বহুমুখী ডিসিপ্লিনের ক্ষেত্রে ভোক্তার আচরণের বিভিন্ন দিক প্রত্যক্ষণ ও পরীক্ষা করে দেখা যায় ভোক্তার আচরণ অনেকগুলো ডিসিপ্লিন হতে ধার করা জ্ঞানের সমষ্টি। এর জন্য ভোক্তা আচরণকে বহুমুখী ডিসিপ্লিনের ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। এই ডিসিপ্লিনে সাধারণত নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সামাজিক মনস্তাত্ত্বিক বাজারজাতকরণ গবেষণা এই সবগুলো যে ক্ষেত্র আছে
এখান থেকে গবেষণার ফলগুলোকে একসাথে এনে একটা ভোক্তা আচরণের ক্ষেত্র হিসেবে চিন্তা করা হয়। তারপরে আসছে পারস্পরিক সম্পর্কের ফল। নৃবিজ্ঞান হতে বিষয়বস্তু ধার করে ভোক্তার আচরণ বিশ্লেষণ করা হয়। সংস্কৃতি ও উপসংস্কৃতির পার্থক্যের কারণে ভোক্তার আচরণ ভিন্ন হয়। কেন ও কিভাবে ভোক্তার আচরণ ভিন্ন হয় তা বুঝতে নৃবিজ্ঞান সহায়তা করে। নির্দিষ্ট সংস্কৃতিতে ভোক্তার আচরণ সমাজের বিভিন্ন ব্যক্তির সাথে পারস্পরিক সম্পর্কের ফল। যেমন পরিবার, সামাজিক শ্রেণী ইত্যাদি ভোক্তার আচরণ গঠন করে। কাজেই ভোক্তার সিদ্ধান্ত গ্রহণে সমাজের বিভিন্ন দল কিভাবে প্রভাব সৃষ্টি করে তা বুঝতে সমাজবিজ্ঞান এবং সামাজিক মনোবিজ্ঞান সহায়তা করে। তারপর আসছে নিজস্ব স্বকীয়তা। এটা মূলত হচ্ছে যে নিজস্ব যে একটা বৈশিষ্ট্য থাকে মানুষের, সেটাকেই বলা হয় যে নিজস্ব স্বকীয়তা। সম্পূর্ণ নিজের মতো, এটা অনেকটা সেটা বোঝায়। এবং আমরা জানি যে প্রত্যেক ব্যক্তির নিজস্ব স্বকীয়তা রয়েছে। ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলো ক্রয় আচরণে প্রভাব ফেলে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেষণা, ব্যক্তিত্ব, বিশ্বাস, মূল্যবোধ, ভাবমূর্তি, দৃষ্টিভঙ্গি ইত্যাদি। ভোক্তা আচরণ মনোবিজ্ঞান হতে জ্ঞান ধার করে, কারণ মনোবিজ্ঞান ব্যক্তির উপরিউক্ত বৈশিষ্ট্য, আমরা যেই বৈশিষ্ট্যগুলোর মতো আলোচনা করলাম, এই যে উপরে যেগুলো বললাম আমি মাত্র, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে। ঠিক আছে, এরপর আসছে বাজারজাতকরণ গবেষণা। বাজারজাতকরণের বিভিন্ন কার্যক্রমে ভোক্তারা কিভাবে সাড়া দেবে তা নির্ধারণ করতে হয়। যেমন পণ্য বিজ্ঞাপন, প্রমোশন কার্যক্রম ইত্যাদির প্রতিক্রিয়া বাজারজাতকরণ গবেষণার মাধ্যমে জানা যায়। ভোক্তার আচরণের ধরন জানার জন্য বাজারজাতকারীকে বাজারজাতকরণ গবেষণার সাহায্য নিতে হয়। কারণ বাজারজাতকারী বাজারজাতকরণ গবেষণার সাহায্য নিয়ে সঠিক বাজারজাতকারীর বাজারজাতকরণ গবেষণার যে একটা সঠিক কৌশল, সেটা প্রণয়ন করতে পারে এর মাধ্যমে। তাহলে আমাদেরকে ভোক্তা আচরণের ক্ষেত্রের মধ্যে অবশ্যই বাজারজাতকরণ গবেষণাকে রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ এই বাজারজাতকরণ গবেষণা আমাদেরকে সাহায্য করবে, একজন বাজারজাতকারীকে সাহায্য করবে সঠিক বাজারজাতকরণ কৌশলটা প্রণয়ন করার জন্য। অর্থাৎ সঠিক বাজারজাতকরণ কৌশল কি তা নির্ধারণ করতে পারবে বাজারজাতকারী। আর যদি তা নির্ধারণ করতে পারে, তখন তারা কি করতে পারে, ওই কৌশলটাকে প্রণয়নও করতে পারবে। এরপর আসছে ভোক্তার অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরতা। ভোক্তার অর্থনৈতিক অবস্থার উপর ভোক্তার আচরণ অনেকাংশে নির্ভর করে। অর্থনৈতিক বিষয়সমূহ ভোক্তারা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে। ফলে বাজারজাতকারীকে ভোক্তার আচরণ অনুধাবনের জন্য অর্থনীতি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। তাহলে একজন বাজারজাতকারীকে কি করতে হবে? অর্থনৈতিক জ্ঞান থাকতে হবে। মানে অর্থনৈতিক অবস্থার উপর কিন্তু একটা ভোক্তার অনেক কিছুই আসলে মানে ক্রয়ের যে আচরণ, সেটা অনেকাংশে নির্ভর করে। অর্থনৈতিক অবস্থার কারণে মানুষ কোথা থেকে শপিং করবে, কখন শপিং করবে, কতটুকু শপিং করবে, কোন মানের পণ্য শপিং করবে, সব কিছু এর সাথে রিলেটেড। এর জন্য কি করতে হবে? একজন বাজারজাতকারীকে ভোক্তা আচরণ অনুধাবনের জন্য অবশ্যই অর্থনৈতিক সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ঠিক আছে, তবে আমি যা যা এখন পড়ালাম তারপরে সেটা আলোচনাতে আমি এটুকু এখন বলতে পারি যে ব্যক্তির ভিন্নতা, পণ্যের ভিন্নতা এবং ভোক্তার অবস্থানগত ভিন্নতার কারণে ভোক্তার ক্রয় আচরণ ভিন্ন হতে পারে। তাই ভোক্তার আচরণ বিশ্লেষণ এবং ভোক্তা আচরণের আওতা নির্ধারণ খুবই জটিল বিষয়, যেটা আমি কিছুক্ষণ আগেই এই প্রশ্ন আলোচনার পূর্বেই বলেছিলাম যে ভোক্তা যেহেতু প্রতিনিয়ত তার মন মানসিকতা চেঞ্জ হয়, একটা মানুষই জীবনে বিভিন্ন পর্যায়ে যে বিভিন্ন রকম চাহিদা হয় তার, সে ভিন্ন ভিন্ন পণ্য ক্রয় করে। তো এইসব কারণে
এই ভোক্তা আচরণের ব্যাপারটা অনেক জটিল, এবং এই জটিলতার মেনটেন করে ওর শুধু ভোক্তা আচরণ অনুধাবন করাটাই কঠিন না, আমাদের জন্য ভোক্তা আচরণের আওতাটা নির্ধারণ করাটা অনেক কঠিন। তো এই ছিল আজকে সর্বশেষ প্রশ্নের উত্তর আলোচনা, এবং এই প্রশ্নটা আলোচনার মধ্য দিয়ে আমি এই অধ্যায়টি শেষ করছি। তবে এই শেষটাই আসলে সত্যিকার অর্থে শেষ নয়। আমি তো এভাবে করে যদি বলে দিই যে অধ্যায় শেষ হয়ে গেল, তোমাদের মধ্যে অনেকের হয়তো টেনশন শুরু হয়ে যাবে যে আমরা তো এখনো বই কিনলাম না। তোমরা যখন বই কিনবে, আমি আশা করব যে তোমরা আমার এই ভিডিও রেকর্ডের পরে সবগুলো রেকর্ড শুনে তোমরা যখন বইটা পড়বে, তখন তোমরা নিশ্চয়ই আরও বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে। এবং তখন তোমরা যদি এক্সট্রা কোনো প্রশ্ন পাও যেটা তোমাদের কাছে কঠিন মনে হবে, আমি অবশ্যই তোমাদেরকে গ্রুপ ধরে, অথবা কেউ যদি ইন্ডিভিজুয়াল আলাদা করে জানতে চাও, আমি তোমাদের সমস্যাগুলোর সমাধান করে দিব। তো এই ছিল হচ্ছে তোমাদের সাথে আমার কথা। তো ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আমরা হচ্ছে নতুন অধ্যায়ে যাব। তবে নতুন অধ্যায়ে যাওয়ার আগে তোমাদের কাছে আমি আবার অনুরোধ করছি যে তোমরা অবশ্যই একটা খাতা কিনো। আমাদের এই মার্কেটিংয়ের সাবজেক্ট যেগুলো আছে, আমার 4টা সাবজেক্ট আছে, স্যারও তোমাদেরকে স্যার এবং আরও অন্য স্যার ম্যাডামরা যে বিষয়গুলো তোমাদেরকে নোট করে দিচ্ছে ভিডিওর মাধ্যমে, প্রত্যেকটা টিচারই কিন্তু ভিডিওর মাধ্যমে চেষ্টা করছে তোমাদেরকে নোট করে দেওয়ার। আমি কিন্তু তোমাদেরকে যে প্রশ্নগুলো পড়াই সেগুলো কিন্তু আমি তোমাদের বলি যে বিগত বছরের যে কোনো সালে প্রশ্ন এসেছে, এবং এগুলো বেশিরভাগই হচ্ছে 2017 সালে আসা, 2018 সালে আসা প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো তোমরা এই গুরুত্ব বুঝে নিজেদের মতো করে অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং প্রশ্নগুলো নোট করবে, সমস্যাগুলো আইডেন্টিফাই করবে, সমস্যাগুলো আমাকে জানাবে। আমি যত দ্রুত সম্ভব তোমাদের সমস্যার সমাধান করে দিব। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।